নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি মহাশ্বেতা মুখোপাধ্যায়। শুনতে থাকুন লীলা মজুমদারের অনুগল্প সংগ্রহ আমিও তাই। আমিও তাই 31। স্বর্গসুখ কাকে বলে জানেন কি? আমি জানি, একসময় এই কলকাতাতেই তাই ছিল। দুঃখের বিষয়, তখন আমরা টের পাইনি। তখন সবাই মিলে স্বাধীন হব স্বাধীন হব বলে নাচতাম। আমি ভাবতাম ছলে বলে কৌশলে যদি কোনো রকমে সাহেবগুলোকে বিদায় করা যায় তাহলে আর দেখতে হবে না। দিনে দিনে উত্তরোত্তর আমাদের লক্ষ্মীশ্রী বাড়তে থাকবে। তখন কাঁচা কাঁচা অর্ধশিক্ষিত সাহেবদের বদলে আমাদের শত গুণে উপযুক্ত কালা আদমিরা উচ্চপদে বহাল হবে। দিশি জিনিসে দেশ ছেয়ে যাবে, এ বিষয়ে মনে একটু দুর্ভাবনারও উদ্রেক হতো। কারণ তখন যেসব খদ্দরের শাড়ি আমাদের আয়ত্তের মধ্যে ছিল, সেগুলোকে একবার বালতির জলে চুবলে আমার সাধ্য ছিল না তুলি, সাহায্য ডাকতে হতো। সে যাগে, একটুও কষ্ট করব না অথচ সাহেব তাড়াবো, তা তো হয় না। আমাদের প্রাচীন শিল্প, শিক্ষা, সংস্কৃতি উদ্ধার হয়ে যাবে। তখনই দেখতাম ঝোলা ঝোলা পোশাক পরোয়া অদ্ভুত মেমরা গলায় কদাকার পাথরের টুকরোর মালা পরে গ্রামে গিয়ে বিকট চেহারার কাঠপুতলি আর খেলনার গরুর গাড়ি আর মোটা মোটা আলপনা দেওয়া মাটির সরা এনে তার ফটো তুলে তার অভাবনীয় ইতিবৃত্ত লিখে দেশে ফিরে গিয়ে মোটা মোটা বই ছাপছে আর খেতাব পাচ্ছে। সন্দেহ হতো ভেতরে ভেতরে তাহলে বোধহয় ওরা ইন্ডিয়াকে বড়ই ভালোবাসে। এদিকে ওরা আমাদের গ্রাম্য সংস্কৃতিকে ভালোবাসছে, গেরুয়া পরে বাউল গান পর্যন্ত রপ্ত করছে। আবার অন্যদিকে পশ্চিমের নব্য বিদ্যার কিছু আমরাও আয়ত্ত করতে বাকি রাখিনি। একদিন সকলে আমাদের শ্রদ্ধা করবে। আপাতত ওই একটুর জন্যই আটকাচ্ছে, আমরা পরাধীন বললেই শেষ রক্ষা হচ্ছে না। কিন্তু বিলিতি বিদ্যা রপ্ত করে আমাদের ছেলেরা ফিরে আসছে, কতজনে খেতাব পাচ্ছে, পুরস্কার পাচ্ছে। শুনতাম দেশকে তারা বড় করবে, নেটিভ কথাটার গৌরব দিয়ে মুড়ে দেবে। অনেকে চাকরি পেলেও করত না, স্বদেশি কারবার খুলত। কোথায় গেল সেসব? এখন বেশি বিদ্যে হলে তারা আর ঘরে ফেরে না, তাদের উপযুক্ত চাকরি এদেশে নেই। অনেককে বলতে শুনি দেশে মানুষ থাকে, তার চেয়ে নাকি পরের চাকরি করা ঢের ভালো। ভাবি, তাহলে সেই স্বর্গসুখটাকে কি সাহেবরা সঙ্গে করে নিয়ে গেছে? ভালো কথা, আশা করি আপনারা ভাবছেন না যে কয়েকদিন আগে বন্যার নোংরা জলে আমাদের ঘরদোর ভেসে গেছিল বলে মনের ক্ষোভে এসব বলছি। বিশ্বাস করুন, বন্যা তখনও ছিল। ঘণ্টাখানেক জোর বৃষ্টি হলেই রসা রোডে 1 কোমর জল জমত, এ আমার স্বচক্ষে দেখা। ধরুন 1920, 21, 22 সালে ঘরকন্যার ভাবনা আমাকে ভাবতে হতো না বলেই হয়তো বন্যাটাকে ভয়াবহ না মনে হয়ে ভারী উপভোগ্য লাগতো। খিচুড়ি আলু ভাজা খাওয়া হতো। বাইরে দেখতাম চাউলপুটিরও ডগম্য, গামলা চেপে এক লোকে বাজার করছে। নৌকো বেরিয়েছে, ঘরে বসে অনেকে বেশ বড় বড় পোনা মাছ ধরেছে। তখনও শহরে মৎস্য পালনের জায়গা ছিল। অবশ্য এবারও আমাদের পাশের পোড়ো জমিতে ইটের গাদার মধ্যিখান থেকে বস্তির খুদেদের বড় বড় তেলাপিয়া ধরতে দেখলাম। কার শখের জিনিস কে জানে। কোনো জিনিস একেবারে আগাগোড়া মন্দ হয় না স্যার। চট করে মনে পড়ল 1924 সালের বর্ষার মাঝরাতে কারা যেন জেগে উঠে দেখে দোলনা শুদ্ধ তাদের খোকা ট্যাঁ ট্যাঁ করতে করতে জানলা দিয়ে ভেসে বেরিয়ে যাচ্ছে। হামলে পড়ে কোনো মতে তাকে আটকানো গেছিল। দ্রষ্টব্য এই যে তখনও একতলার জানলায় লোকে শিক লাগাবার দরকার দেখত না। সুখস্বর্গ সাধে বলেছি। মনে হয় ওই যেন কি পাইনি করে স্বাধীনতার আলেয়ার পেছনে ছুটতাম, ধরতে পারতাম না। ওই ছোটার মধ্যেই অনেকখানি সুখের সামগ্রী ছিল। স্বাধীনতা তখনও হয়তো 23 বছর দূরে। বলি, আশার মতো আছে কি? ওই যে আরেকটু এগোলেই আসল জিনিসটি মুঠোর মধ্যে পেয়ে যাব, যার জন্য দেশবাসীরা প্রাণ দিচ্ছে, এ ভাবনার তুলনা হয় না। শরীরের সব শক্তিগুলো টগবগ করে উঠত। মনের মধ্যে বাঘের বল পেতাম। তারই চোটে মীরা দত্তগুপ্ত আর আমি ভবানীপুরে একটা একতলা বাড়ির ছাদে লাঠি খেলা ও শিক্ষার মিনি মাগনার ক্লাসে ভর্তি হয়ে 1 হপ্তায় 3 দিন শিরমোড়া দড়িমোড়া করতাম।
সমস্ত তেজগুলোকে একসঙ্গে জড়ো করে একটা কিছু করে ফেলতে হবে ভাবতাম। মীরার ওজন ৩২, আমার ৩৬। কি সে কাজ, কার বাড়ি, মাস্টারমশাইটি কে, আজ পর্যন্ত সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। কোথাও একটা ভুল মোড় নেওয়া হয়েছিল। সে যাকে, সাংসারিক ভাবনা যে সে সময় কম ছিল তাতে সন্দেহ নেই। বেশিরভাগ সুখী লোকের কাছে দেশপ্রেম একটা শখের জিনিসের মতো হয়ে দাঁড়িয়েছিল। করাটাই ফ্যাশন, না করলে নিন্দে হয়, অনেকটা এইরকম। তখনকার কিছু ভালো কথাও বলি শুনুন। ৯০ টাকায় ভবানীপুরে বেশ ভালো ৪ ঘরওয়ালা দোতলা বাড়ি পাওয়া যেত, উঠোন সহ। ২.৫ টাকা মন ঢেঁকি ছাঁটা মিষ্টি লালচে চাল পাওয়া যেত। ৬ আনা পোনা মাছের সের, পাঁঠা ৮ আনা, দুধ সামনে দোয়ালে, টাকায় ৪.৫ সের, কয়লা ১.৫ টাকায় সারা মাস। বড়লোকরা ১৪ টাকায়, বামুন ঠাকুর ১২ টাকায় খাস বেয়ারা, ৪০ টাকায় গাড়ির চালক রাখতেন। ২৫০০ ছোট মরিস, ১ টাকায় ১ গ্যালন তেল কিনতেন। আরও বলছি, ৭ টাকা জোড়া ১১ হাত ধনেখালি শাড়ি, ১.৫ টাকায় স্যান্ডেল, ১.৫ টাকা পাউন্ড ফ্যামিলি মিক্সচার দার্জিলিং চা, সর্ষের তেল ৫ আনা সের, ভয়সা ঘি ১ টাকা, গাওয়া ঘি ১ টাকা ৪ আনা। যাদের আয় কম তারা ৩ পয়সায় পাইস হোটেলে পেট ভরে ডাল ভাত মাছের ঝোল পেত। ৪ পয়সা দিলে ২ টুকরো মাছ, ৬ পয়সায় মাংসের ঝোল। যারা তখন ৫০ টাকা মাইনে পেত তারা এখনকার ৫০০ টাকার জিনিস কিনতে পারত। ১০ টাকায় প্রাইভেট টিউটররা রোজ পড়িয়ে যেতেন। আমি এমএ পাশ করে শান্তিনিকেতনে কলেজে ইংরেজি অনার্স পড়াতাম, ৬৫ টাকা মাইনে পেতাম বলে অনেকে আমাকে হিংসে করত। এখন শুনি সবাই বলছে সবই পেলাম, অথচ মধ্যিখান থেকে সেই সুখ স্বর্গটা গেল কোথায়। মাঝে মাঝে মনে হয় সব সুবিধাগুলো কেড়ে নিয়ে আবার যদি মনের মধ্যে স্বাধীনতার সুখ স্বর্গের স্বপ্নটাকে ফিরিয়ে আনা যেত তবেই হতো ভালো। ভবানীপুরের সেই একতলা বাড়িটাকে আর খুঁজে পেলাম না। তার জায়গায় কয়েকটা ৫ তলা ফ্ল্যাট বাড়ি, তাদের ছাদে দূরদর্শনের লম্বা লম্বা গুঁড়ি খচখচ করছে। আমিও তাই ৩২। আপনারা হয়তো ভাবেন জন্তু জানোয়ারদের হালচাল জানতে হলে ঘন বনে যাওয়া দরকার। মোটেই তা নয়, বরং এতদূর বলা চলে যে ঘন বনে গেলে দেখা যায় জানোয়াররা সবাই গা ঢাকা দিয়েছে, কিন্তু ওই অবস্থায় অনুপ্রবেশকারী মানুষদের নিজেদেরই হালচাল এমনই প্রকট হচ্ছে যেমন সারা জীবন নগর গ্রামে বাস করলেও জানা যেত না। যাকে, সেটা আমার বক্তব্য বিষয় নয়। আমাদের শান্তিনিকেতনই যে জীবজন্তু পর্যবেক্ষণের একটা আদর্শ জায়গা, এ কথা আমার বহুবার মনে হয়েছে। এই যেমন ধরুন, অল্পদিন আগে আমাদের কমবয়সী বন্ধু অজেয় রায় ওদের ক্লাব ঘরের টেবিলের ধারে বসে একটা পত্রিকা পড়ার চেষ্টা করছে। এমন সময় পায়ে একটু নরম নরম সুরসুরি অনুভব করাতে খপ করে তুলে দেখে এই এতটুকু এক কাঠবিড়ালির ছানা। তার চোখ ফুটেছে কি ফোটেনি। অজেয় মহা সমস্যায় পড়ে গেল। খুদে জানোয়ারটাকে নিয়ে করে কি? নিচে ছেড়ে দিয়ে চলে গেলে হয়তো বেড়ালে খেয়ে যাবে, নিদেন কেউ মারিয়ে দেবে। টেবিলে ছেড়ে চলে গেলে যারা ঝাড়পোছ করে তারা হয়তো জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেবে, তাতেই ঘাড় মটকাবে, নয়তো কাক খাবে। নিদেন গায়ের ওপর দিয়ে রিক্সা যাবে, মোট কথা অক্কা পাবে। এই এতটুকু লোমের দলা, হাতের মুঠোও ভরে না। অগত্যা তাকে পকেটে নিয়ে অজেয়র বাড়ি যাওয়া ছাড়া গত্যন্তর রইল না। কাঠবেড়ালির ছানা দেখে বাড়ির তরুণ সম্প্রদায় হামলে পড়ল। কাঠবেড়ালিদের মা বাবাগুলো পর্যন্ত এমনি মিষ্টি হয়, তা ছানার কথা আর বলবার নয়। কি খাবে, কোথায় শোবে, সেইখানেই যত মুশকিল। বাক্সের মধ্যে নরম পেতে যদি বা শোবার ব্যবস্থা হলো এবং তার এক কোণে জড়সড় হয়ে ছানাটা বসলেও, কিন্তু সে খায় না কিছুই। না ফলের কুচি, না দুধে ভেজানো নরম রুটি। এ আবার কি গেরো, শেষটা কি না খেয়ে মরে যাবে? অজেয়র বড় ভাবনা। বাড়ির ছেলেমেয়েরা ছানাটার রূপ দেখে মুগ্ধ। ওই অতটুকুর মধ্যে নাক, চোখ, মুখ খোদাই করা, এইটুকু গা, খুদে খুদে হাত পা, ছোট্ট লোমশ ল্যাজ। খুদে ভাগ্নে বাদশা তো চোখ ফেরাতে পারে না। মাঝে মাঝে ছানাটা কাতরভাবে কিচকিচ করছিল, খিদেও নিশ্চয় পেয়েছিল, কিন্তু কোনো খাবারে মুখ দিল না। হয়তো মায়ের দুধ ছাড়া কিছু খেতেই শেখেনি। বিকেলে বেগতিক দেখে ছানাটাকে পকেটে নিয়ে সকলের অজান্তে অজেয় ক্লাব ঘরে গেল। কান পেতে শুনে মনে হলো কোথাও যেন কিচকিচ করে কাঠবেড়ালি ডাকছে।
ছানাটাকে প্রথমে যেখানে পেয়েছিল সেখানে রাখল। কারও সাড়া শব্দ নেই। তুলে ঘরের অন্য কোণে রাখল। না, বাইরের গাছতলায় রাখল। কানে এলো দূর থেকে কিচকিচ, কিন্তু ওই পর্যন্তই। তুলে নিয়ে অন্য একটা গাছের নিচু ডালে তাকে বসালো। ওপর থেকে একটু ডাকল কেউ। বাচ্চাটা নিচে পড়ে গেল। তাকে তুলে আরও উঁচু একটা ডালে রাখতে সে কিচকিচ করে উঠল এবং ওপর থেকেও বেশ জোরে কিচকিচ শোনা গেল। তারপর মগডালে মা কাঠবেড়ালিকে দেখা গেল। অজেয় ছানা রেখে সরে দাঁড়ালো। মা আবার ডাকতে ছানা সাড়া দিল। তখন মা একটু একটু করে নেমে এসে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরল। সেও মাকে আঁকড়ে ধরল। তারপর আস্তে আস্তে দুজনে উপরে উঠে গেল। অজেয় বাড়ি ফিরে এলো। বাদশার কি দুঃখ! দিয়ে এলে? হ্যাঁ বড় মামা, রাখলে না? কোথায় দিয়ে এলে? অজয় বলল, ওর মা এসে ওকে নিয়ে গেল। মা নিয়ে গেছে? বাদশার কি আনন্দ! বাহ, বেশ হয়েছে। মায়ের মতো আছে কি! বলতে পারেন শান্তিনিকেতন আধা পাড়াগা। সেখানে জীবজন্তু থাকাই তো স্বাভাবিক। সত্যি কথা বলতে কি, বোলপুর শহরে বড় রাস্তার ধারে একটা বেলগাছে গোছা গোছা সাপ ঝুলে থাকতে দেখেছি। অনেক বছর আগে আমাদের বাগানের ভিতর দিয়ে শাঁ করে একটা সাদা শেয়ালকে ছুটে যেতে দেখেছি। বারান্দার আলো জ্বাললেই দেখা যেত ছুঁচোরা সব একজনের ল্যাজ কামড়ে ধরে আরেকজন লাইন বেঁধে চলেছে। অবিকল কচ্ছপের মতো দেখতে নারকেলের মতো বড় পোকারা উড়ে এসে ঠকাস করে মাটিতে পড়ত। সোজা করে না দিলে চিত হয়েই থাকত। তবে জায়গাটা যতই আধুনিক বাড়িঘরে ভর্তি হয়েছে, ওরাও কোথায় সরে গেছে। কিন্তু কলকাতায় চিড়িয়াখানার বাইরেও কি না দেখতে পাওয়া যায়। আমার কার্তিকদার, অর্থাৎ সেকালের নামকরা ক্রিকেট খেলোয়াড় কার্তিক বোসের বাজ পাখি পুষবার শখ ছিল। বই পড়ে বিদ্যেটা রপ্ত করে কাঠিতে আঠা লাগিয়ে নিজেই ছাদে ফাঁক পাতল। তাতে চড়ুই পাখির টোপ বাঁধল। বাজ পাখি ধরা পড়ল। তারপর বিধিমতে ঘণ্টার পর ঘণ্টা ধরে বাজ পাখিকে প্রশিক্ষণ দেওয়া হলো। শিক্ষা খানিকটা এগোলে বাজের চোখে ঠুলি বেঁধে নিজের হাতে কবজিতে চেন লাগানো গন্টসেট লাগিয়ে বাজকে নিয়ে অ্যামহার স্ট্রিটের বাড়ি থেকে পথে বেরোতে লাগলো। ঠুলি আর বাজের পায়ের শিকলি খুলে ইঙ্গিতে পাখিকে উড়িয়ে দিত। অন্তরিক্ষে সে জ্যান্ত শিকার ধরত। ডাক দেবা মাত্র ফিরে এসে হাতের কবজিতে বসত, অমনি পায়ে শিকল পড়ত। পাখির তাজা মাংসের টুকরো বকশিস পেত। চোখে ঠুলি বাঁধতেই অন্য চেহারা। বাজের মতো প্রচণ্ড পুঞ্জীভূত শক্তির ইঙ্গিত কম পাখিতেই দেখা যায়। ঈগলের কথা বাদ দিলাম। মস্ত একটা চিলের সঙ্গে সাদৃশ্য। চোখে অদ্ভুত দৃষ্টি। পাতা উপর থেকে নিচে না পড়ে যদ্দূর মনে পড়ছে নিচ থেকে উপরে উঠত। কিছুক্ষণ সেদিকে তাকালে শিহরণ লাগে। তা একদিন বাজ পাখিকে ছাড়বা মাত্র কোথায় যে উধাও হলো কার্তিকদা সহজে তার নাগাল পায় না। প্রথমটা এক বড় গাছ থেকে আর এক বড় গাছ, এমনি করে ক্রমাগত শহরের কিনারার দিকে পাখি ওড়ন দিল। কার্তিকদাও মাটির উপর দিয়ে সঙ্গে গেল। এভাবে একসময় বোঁড়সে পৌঁছে গেল। সেখানে গিয়ে একটা পাঁচিল ঘেরা বাড়ির প্রাঙ্গণে পাখি চোখের আড়াল হলো। সে সময় বাড়িতে পুরুষ মানুষদের থাকার কথা নয়, তবু মরিয়া হয়ে কড়া নাড়তে একজন বুড়ি মতো একজন আধা বয়সী মহিলা ভয়ে ভয়ে দরজা ফাঁক করে জিজ্ঞাসা করল, কি চাও বাপু? কার্তিকদা বলল, আপনাদের উঠোনে গিয়ে বাজ পাখিটা ধরতে চাই। এমন অদ্ভুত কথা শুনে তারা তেরিয়া হয়ে উঠল। ভদ্রলোকের ছেলের মতো চেহারা দেখছি, বাছা, বদমাইশি করবার জায়গা পাওনি, যাও এখান থেকে। কার্তিকদা নরম গলায় বলল, দেখুন, আমার পোষা বাজ পাখি আপনাদের উঠোনে নেমেছে, তাকে একটু ডেকে নেব। আধা বয়সী বলল, ওরে বাবা, নিশ্চয় যোগী কি মন্তরতন্তর করবে কে জানে, ভালোই ভালোই যাও বাপু। বুড়ি বলল, দেখতে শুনতে এমন সুন্দর, এমন দুর্মতি হলো কেন বাবা? ও পথ ছাড়ো। অন্যজন উঠোনে উঁকি মেরে বলল, না, কিচ্ছু নেই। বেগতিক দেখে কার্তিকদা বলল, গাছে টাছে কিংবা কোনো উঁচু জায়গায় থাকতে পারে, আমাকে নিয়ে চলুন, ডেকে নিয়ে যাই। ছেড়ে যেতে ইচ্ছে করে না। ছেড়ে যাবার কথা শুনে তারা ব্যস্ত হয়ে উঠল। ও বাবা, ওসব মন্তর পড়া পাখি গেরস্ত বাড়িতে ছেড়ে যেও না, এসো আমাদের সঙ্গে। উঠোনে গিয়ে আস্তে একটা ডাক দিতেই আম গাছ থেকে উড়ে এসে পাখি হাতের কবজিতে বসল। কার্তিকদা শেকল পরিয়ে দিয়ে উঠোন থেকে চলে আসতে ভদ্রমহিলারা হাঁপ ছেড়ে বাঁচল। আচ্ছা, তাহলে চলি, আপনাদের বড় কষ্ট দিলাম। বুড়ি বলল, এ দুর্বুদ্ধি ছাড়ো বাছা, গৃহস্থের কল্যাণ করো। বাজ পাখি এক এক সময় কার্তিকদাকে উদ্ধারও করত। গিরিডিতে একবার ওই রকম গেল ছুটে, এদিকে আকাশ কালো করে জলঝড় জানান দিচ্ছে।
কার্তিকদা পাখির পেছন পেছন মাকাতপুর থেকে বেরিয়ে পড়ল। কোথায় পাখি? সেও কেবলই দূর থেকে আরও দূরে ডানা নিচ্ছে। ক্রমে বৃষ্টি নামলো, সন্ধে হয়ে এলো। পাখি ধরতে না পারলে তাকে বাঁচানো যাবে না। চলতে চলতে চেনা পথ ছেড়ে অচেনা অঞ্চলে পৌঁছল। আবছায়াতে শ্মশানের ভিতর কখন ঢুকে পড়েছিল টেরও পায়নি। হঠাৎ একটা নিবন্য চিতার আধপোড়া শবের উপর পা পড়তেই কার্তিকদা আঁতকে উঠল। কোথায় কিভাবে চাপ পড়াতে মরাটাও উঠে বসল। আর কি কার্তিকদা সেখানে দাঁড়ায়, ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো। খানিক বাদে বুঝতে পারল সে পথ হারিয়েছে। পাখির কোনো হদিশ নেই। এত জলঝড়ের মধ্যেও সে বেঁচে আছে কিনা কে জানে। পথেরও কোনো চিহ্ন নেই। বৃষ্টি থেমেছে, কিন্তু চারদিকে অন্ধকার। মনটা হতাশায় ভরে গেল। হঠাৎ ধরফড় করে একটা বড় পাখি সামনের গাছের ডালে নেমে বসল। কার্তিকদা অবাক হয়ে সেদিকে এগোতেই সেখান থেকে উড়ে আর একটা গাছে বসল। এমনি করে সে হিংস্র পাখি, যে কখনো এতটা পোষ মানে না, যাকে ঠুলি শিকল পরাতে হয়, সে কার্তিকদাকে ক্রমে চেনা জগতে ফিরিয়ে আনলো। বাড়ির কাছে এসে ডাক দিতে বাজ উড়ে এসে হাতের কবজিতে বসল। কার্তিকদা তাকে ঠুলি শেকল পরিয়ে ঘরে নিয়ে গেল। বাঘ ভালুকি কি একমাত্র হিংস্র জানোয়ার যে তাদের দেখতে গভীর বনে যেতে হবে? আমিও তাই। ৩৩। জন্তু জানোয়ার, পোকামাকড়, পাখি, প্রজাপতি, মাছ, ব্যাঙ, সাপ, এইসব দিয়েই আমাদের বেঁচে থাকাটা সম্পূর্ণ হয়। তা সে বনে জঙ্গলেই হোক কিংবা নগর গ্রামেই হোক। ঝড়ঝাপটা, বৃষ্টি, সাঁড়াসাঁড়ি বান, বন্যা, এসব আমাদের নিত্যসঙ্গী। মোটেই আজকালকার রাজনৈতিক প্রভাবের ফল নয়। যখন আমার ১২ বছর বয়স, আমরা শিলং থেকে কলকাতা এলাম। ১০০ নম্বর গড়পাড় রোডে আমার জ্যাঠামশার বাড়িতে উঠলাম। তখন মেজ জ্যাঠা উপেন্দ্র কিশোর নেই। তা একদিন চানের ঘর থেকে আকাশে গোঁ গোঁ বনবন শব্দ শুনে আধখ্যাঁচড়া স্নান সেরেই বেরিয়ে আকাশে তাকিয়ে দেখি প্রকাণ্ড একটা ড্র্যাগন ফ্লাই দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে। আমি তাকাতে তাকাতেই সেটা পাক খেয়ে ঘুরে সোজা আমারই দিকে গোঁ গোঁ করতে করতে উড়ে এলো। মনে হলো সমস্ত আকাশ তোলপাড় করে আসছে, শব্দে কান ঝালাপালা। প্রায় সঙ্গে সঙ্গে আমার বড়দা সুকুমার রায় ছুটে বেরিয়ে এলেন। এরোপ্লেন, এরোপ্লেন, ওই দেখ উড়োজাহাজ। আমি প্রায় পড়ে যাই আর কি। ওই প্রথম আমার এরোপ্লেন দেখা। তখন সবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাঠামো তৈরি হয়েছে, তার উপর মর্মর লাগানো হয়নি। তার সামনে নাকি নামবে। ওসব জায়গা তখনও আমার অদেখা। পরে ওরই সামনে ৪০ বছর কাটিয়েছি। বৃষ্টি পড়ল হয়তো তার কিছুদিন পরেই। আমাদের বলা হলো ঘরে বসে জল দেখবি, বড় জোর বারান্দায়। আর বড়দা বড় বৌঠান সমস্ত কাপড় চোপড় পরে খোলা ছাদে জলে ভিজতে লাগলেন, নাকি চান করছেন। ছোটরা ওরকম করলে অসুখ করে। পরে চারিদিক তোলপাড় করে ঝড়ও উঠেছিল। ভোরে উঠে দেখি রান্নাঘরে বামুন দিদিকে খোসামত করে নানকুদা, অর্থাৎ উপেন্দ্র কিশোরের কনিষ্ঠ পুত্র, একটা ভাঙা বাটিতে চুন হলুদ গরম করে ৩ তলায় নিয়ে যাচ্ছে। সে তখন এমএ পড়ে এবং আমাদের বুজুম ফ্রেন্ড। অমনি দোতলা থেকে সদ্য ঘুম ভাঙা আমরা ৩-৪ জন ৩ তলায় উঠলাম। নানকুদা আমাদের দেখে মহা খুশি, তার একটু হেল্প দরকার। দেখি কোণার টেবিলে গায়ে সমস্ত পালক খাড়া করে এক পায়ের নখ তুলে একটা জানোয়ার লাল পেলি চোখ ঘোরাচ্ছে আর বেড়ালের মতো ফ্যাঁস ফ্যাঁস শব্দ করছে। দিদি আর আমি ওর গায়ে পড়ে যাই আর কি। নানকুদা বিরক্ত হয়ে বলল, কি দেখছিস কি, একটা কিছু কর। ঝড়ে পড়ে প্যাঁচার ডানা ভেঙেছে, ওটা স্প্লিন্ট দিয়ে বেঁধে চুন হলুদ না লাগালে কোনো দিনও উঠতে পারবে না। ঘুড়ির কাঠি, চুন হলুদ সব রেডি। এখন তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে তো হবে না। কার ঘুড়ির কাঠি কে জানে। এদিকে প্যাঁচা তো কাউকে ধারে কাছে আসতে দেয় না, খাবার টাবারের দিকে ফিরেও দেখে না। তখন নানকুদা সরু লম্বা একটা ছড়ি দিয়ে ওর ঘাড়ে সুড়সুড়ি দিতে লাগলো। সঙ্গে সঙ্গে তার চেহারা বদলে গেল। আরামে চোখ বুজে গেল, পালক সব পেতে পড়ল, তোলা নখ নিচে নামল। নানকুদা ছড়িটা দাদাকে দিয়ে বলল, নে সুড়সুড়ি দে, আমি ওষুধ করি। আমরা তো হাঁ, চোখ বুজে ঘাড় কাত করেই রইল পাখি। তার ভাঙা ডানায় চুন হলুদ লাগানো হলো, কাঠি দিয়ে ব্যান্ডেজ বাঁধা হলো। সুড়সুড়ি বন্ধ করলেও পাখি চোখ খুলল না। এমনকি পরে একটু দুধ রুটিও নাকি খেয়েছিল। তারপর দিনও সে উড়ে পালাবার কোনো চেষ্টাই করল না। নানকুদা রাতে ঘরের জানলা খোলা রাখল। চতুর্থ দিন সকালে পাখিটাকে দেখা গেল না।
পিসিমার বাড়িতে একটা ঘেরা উঠোন ছিল, তার মধ্যেখানে টালি বাঁধানো ৮ কোণা একটা চমৎকার চৌবাচ্চা। তাতে আগে বড় বড় লাল মাছ রাখা হতো, তারপর কে জানি একটা কুমিরের ছানা এনে জলে ছেড়ে দিল। টিকটিকি পানা চেহারা খুদে কুমির ছানা মাছদের সঙ্গে খেলে বেড়াতো, তারা যা খেত তাই খেত, পাড়ার লোকে দেখতে আসতো। এমনি করে দিন যায়। কুমির ক্রমে বড় হতে থাকে। তখন একটা অদ্ভুত ব্যাপার সকলের চোখে পড়ল। কুমির যত বড় হয় লাল মাছের সংখ্যা ততই কমতে থাকে। ক্রমে একটা লাল মাছও বাকি রইল না, কুমিরটা একলাই শশীকলার মতো বাড়তে লাগলো। এরপর একটা নতুন অসুবিধে দেখা দিতে লাগলো। বৃষ্টির জলে কিংবা দায়িত্বপ্রাপ্তদের অসাবধানতায় চৌবাচ্চার জল বাড়লেই কুমিরও স্বচ্ছন্দে বেরিয়ে এসে জানলা বেয়ে একতলার স্নানের ঘরে যখন তখন বিহার করতে লাগলো। শুধু তাই নয়, কেউ ন্যায্য কারণে সেখানে ঢুকতে গেলে সারি সারি বিকট দাঁত বের করে এত বড় হাঁ করে তেড়ে দিত। তখন আমার সেজ জ্যাঠার ছেলে বলরামকে ডাকা ছাড়া উপায় থাকে না। সে চটের থলি, লাঠি আর দড়ির ফাঁস দিয়ে ল্যাসো করে কুমির ধরে দিত। বাকিরা উঁচু উঁচু জায়গায় দাঁড়িয়ে মজা দেখত। একবার দারুণ বৃষ্টি হলো। আমহার স্ট্রিটে নৌকো চলল। বলেছি তো, এখনই জল দাঁড়ায়, সেকালে দাঁড়াতো না, এ ধারণা সর্বৈব ভুল। ৩ দিন পরে যখন ঘেরা উঠোনের অগম্যতা কমল, দেখা গেল কুমির অদৃশ্য হয়েছে। সারা বাড়ি বাগান তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া গেল না। সে কদিন ভালো মন্দ খাইয়ে বলরামকে এ বাড়িতেই রাখা হলো। ৪র্থ দিনে মর্টন ইনস্টিটিউশনের একজন কেউ এসে চোখ লাল করে রাগতভাবে বললেন, আপনাদের সর্বনেশে কুমির নিয়ে যান। কোন দিন কোন ছোট ছেলেকে গিলে বসে থাকবে, তখন কি হবে? আপনাদের জেলে যাওয়া উচিত। বলরামকে নেতা করে দল বেঁধে ছেলেরা গেল। বোধহয় তাদের সাড়া পেয়েই হবে স্বাধীনতাকামী কুমিরটা পাশের কাঠগুদমে গা ঢাকা দিল। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ি আনতেই দিন কাবার। বাড়িতেও গুরুজনদের বিরূপ মনোভাবের জ্বালায় শেষ পর্যন্ত কুমিরকে চিড়িয়াখানায় প্রদান করা হলো। এখনও সেখানে গিয়ে সবচেয়ে বড় আর সবচেয়ে খিদে খিদে চেহারার কুমিরটাকে দেখলেই বুঝবেন ওটা আমার পিসিমার বাড়ির আদরের জানোয়ার। কলকাতার বন্যার সঙ্গে জন্তু জানোয়ারদের ঘনিষ্ঠ সম্বন্ধ এখনও আছে। এই তো কয়েকদিন আগেই যে বন্যা হলো, তাতে আমাদের পাড়া ভেসে গেল। 2 দিন পরে বাড়ির পাশে জল একটু নামতেই বিকেলে কানে এলো বড়ই করুণ স্বরে বেড়াল ডাকছে। বুঝলেন, আমি একটু দয়ালু টাইপের, তবে ওই অচনা কুকুর বেড়াল ঘাঁটতে কিঞ্চিত গা শিউরে ওঠে। তাই সহানুভূতির সঙ্গে বললাম, পুষ পুষ পুষ। পুষি বলল, মিউ। সঙ্গে সঙ্গে কর্কশ বিড়ালীয় স্বর, মিয়া হিয়াও। এ আবার কিরে বাবা? পাঁচিলের ওপারে কি আছে দেখাও যায় না ছাই। দোতলার থেকে কেউ বলল, পুষ পুষ পুষ। পুষি আবার বলল, মিউ। সঙ্গে সঙ্গে হিংস্রভাবে ফ্যাঁস ফোঁস হিয়াও। ওপর থেকে এক জগ জল ঢালল এবং 2টো মস্ত হুলোর লম্ফ দিয়ে পালোয়ান। চেয়ে দেখি লতা গাছের মগডালে এক মুঠো সাদা ছাই লোমের মতো খুদে এক বেড়ালছানা শীতে এবং ভয়ে ঠকঠক করে কাঁপছে। আমার কিছু করার উপায় ছিল না। একতলায় বেড়াল আনলে অশান্তি হবে। তবে কি বাচ্চাটা এমনি মরে যাবে? খুব দুঃখ হচ্ছিল। এমন সময় 3 তলার 2 তরুণীর মিলিত গলা শুনলাম, আয় আয় আয়, পুষ পুষ পুষ। গাছ থেকে বিল্লি পাড়া হলো, কোলে নিয়ে আদর করা হলো। দেখলাম এরা আমার থেকে অনেক জবরদস্ত সংখ্যা। আমাকে একবার শুধু বলল, একটা বেড়াল আছে, আবার একটা নিয়ে গেলে অশান্তি হবে। তেমন সঙ্গীন অবস্থা হলে এর প্রতিপালনের আংশিক খরচ দেবে কি? ওর নাম রেখেছি পুষ্কিন। বললাম, আংশিক কেন, ওর ভরণ পোষণের সমস্ত খরচ দেব, কিন্তু ঠাঁই দিতেই ইয়ে আছে। মুচকি হেসে বলল, জানি। বেড়াল সহ প্রস্থান। দ্বিতীয় অঙ্ক শোনা কথা নিজে দেখিনি। বেড়াল সহ 2 বোনের অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের বিরোধিতায় খাণ্ডব দাহনের পালা শুরু হয়ে গেছিল। শেষটায় তরুণীরা বিল্লি সহ রণে ভঙ্গ দিল। বেড়াল বগলে, সুটকেস হাতে, জ্যেষ্ঠার পুনঃপ্রবেশ। আমি পুষ্কিনকে নিয়ে ঠামুর বাড়িতে চলে যাচ্ছি, তোমরা সুখে শান্তিতে থাকো। কর্তৃপক্ষ বুদ্ধি করে তখন অনিবার্যকে এবং অবশ্যম্ভাবীকে বরণ করে নিয়ে বললেন, পুষ্কিন থাকতে পারে। আমিও তাই 34। অন্যান্য জায়গায় যেসব নিয়ম খাটে আমাদের শান্তিনিকেতনে সেসব খাটে না। বাড়িতে যা পরে থাকে অনেক সময় তাই পরেই ওর বাড়ি চলে যাই।
শুকনো সময় রিক্সা চেপে হেথা হোথা যাই, বৃষ্টি পড়লে হাঁটা দিই, তাতে মানুষ কম ভেজে। সেকালে ঘরে থাকলে নিরিবিলি লেখাপড়া করবার আশায় দোর বন্ধ করে রাখত লোকে। বেরুলে অনেক সময় দরজা হাট করে খোলা থাকতো। তখনও বোলপুর স্টেশন থেকে এবং পানাগড়ের মোড় থেকে শান্তিনিকেতন পর্যন্ত সরকারি সড়ক ছিল, সেও ওই একই ব্যাপার। অন্য পাড়াগা জায়গা শুনি বর্ষায় অগম্য হয়ে যায়। কেন পাকা সড়ক হচ্ছে না বলে বিক্ষোভ হয়। কাদায় পা গেঁথে যায়, গরুর গাড়ির চাকা বসে যায়। পাকা রাস্তা করে না দিলে চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমাদের ছিল ঠিক তার উল্টোটি। বৃষ্টি পড়লে পথে হাঁটা দায়, ধূপধাপ সব আছাড় খেত। তার চেয়ে মাঠের ওপর দিয়ে হাঁটা সহজ। ওপরে ফ্যাঁচড়া ঘাস, তলায় বালি আর কাঁকর। দুঃখের বিষয়, সেসব সুখের অবস্থা সিউড়ির বিখ্যাত মোরব্বার মতোই উপে গেছে। আমরা আজকাল অনেক এগিয়ে গেছি। তাই বলে আপনাদের ধরে ফেলতে ঢের বাকি আছে, ভয় নেই। মোট কথা, আমাদের 16 ফুট চওড়া গলির গোটা 12 বাসস্থানে বর্ষাকালে সন্ধ্যার পর কোনো রিক্সা যেতে রাজি হয় না। এর কোনো অলৌকিক অশরীরী কারণ থাকলেও বুঝতাম। তা নয়, পথটা একটু দ্রুতগামী উপলখণ্ডময় নদী প্যাটার্নের হয়ে যায় এইমাত্র। আমরা পুরনোরা ছাতা মাথায়, টর্চ হাতে দিব্যি নির্ভয়ে আসা যাওয়া করি। সব গর্ত ফাটল তো আমাদের চেনা। তবে ওই যদি কিছু কিলবিল করে বেরিয়ে আসে। আমাদের বুড়ো মালি কিন্তু বলতো, ওরা হেলে সাপ, বিষ নেই। শনি মঙ্গলবারে অশ্লেষা, মঘা ইত্যাদিতে একটু ক্ষতি হতে পারে, তাই সাবধান থাকা ভালো। আর খরিশ টরিশ যে একেবারেই থাকবে না তা তো হয় না, কিন্তু এখানে মহর্ষির পা পড়েছিল, ওরা কামড়ালেও খানিকটা জ্বলুনি, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখার বেশি কিছু হয় না। হলেও আমরা খবর পাইনি। কিন্তু আর নয়। এখন বেশ কিছু কম বয়সী আধুনিক বাসিন্দা সুন্দর সুন্দর বাড়ি করেছেন। চমৎকার সব মোটরে চেপে আসেন যান, কেউ কেউ আমাদের আপনজনও হন। এখন পথ না করলেই নয়। বলেছি তো, আমাদের সব ব্যাপারই আলাদা। 3 বছর না লেগে 3 দিনেই না হোক 13 দিনে দরকারি ছাড়পত্র ইত্যাদি হয়ে গেল। চাঁদা করে খরচ তোলা হবে, তাও নিজেদের মধ্যে। একজন নার্ভাস ধরনের পার্টনার সে কাজের ভার নিলেন। তাঁর 54 বছর বয়স হলেও বাপকে বড় ভয়। বুড়োর মত করাতে আমার শরণাপন্ন হতে হলো। এত কম খরচে একটা পাকা রাস্তা হবে শুনে প্রথমটা খুব খুশি হয়েছিলাম। তারপর আঁতকে উঠলাম, এত কমে তো সম্ভব নয়। তখন শুনলাম শেষের 2 ভাগ পাকা হবে, গোড়ার 1 ভাগ কাঁচাই থাকবে, নইলে খরচ বাড়বে। অর্থাৎ বড় রাস্তা থেকে গলিতে ঢুকতে হলে সবাইকে বেশ খানিকটা কাদাবালি ভাঙতে হবে। রিক্সাওয়ালারা তো রাজি হবেই না। শেষ পর্যন্ত খরচ কমাবার সদিচ্ছা ত্যাগ করা হলো। এতে ক্ষিতিমোহন সেনের বলা একটা কথা মনে পড়ল। তার নিজের কথা নাও হতে পারে, হয়তো হিন্দি ভক্তবাণী থেকে পাঠ নিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা আত্মায় এবং পরকালে বিশ্বাস করে না, তারা হাজার সৎ জীবন কাটাক, পরোপকারী হোক, তবু তাদের জীবন হলো চমৎকার একটা সাঁকোর মতো, যার এপারের সঙ্গেও যোগ নেই, ওপারের সঙ্গেও যোগ নেই। মনের কথা বলবার জায়গা হলো শান্তিনিকেতন, যা অন্য কোথাও বলা যায় না। এখানে তাও সকলের কাছে ঝেড়ে ঝুড়ে বলে ফেলা যায়। এখানে গোপন কথা বলে কিছু নেই, না ঘরের না পরের। কাজে এ সমস্ত সবাই যে শুনবে, সে আর বিচিত্র কি? সকলের সুবিধা অসুবিধাতে বাকি সকলের একটা স্বাস্থ্যকর আগ্রহ আছে। আমাদের পথ করার সমস্যার কথা শুনে ডাক্তার সুবোধ দাশগুপ্ত বললেন, এ যে সেই গল্পের মতো, 2 বুড়ি, বড় জেঠি আর ছোট জেঠি, তাদের মধ্যে বড় ভাব, একসঙ্গে থাকে। মস্ত এক বিছানায় প্রকাণ্ড এক মশারি টানিয়ে 1 পাল নাতি নাতনি নিয়ে রাতে তারা শোয়। মশারির একদিক এ ফেলে গুঁজে দেয়, অন্যদিক ও ফেলে গোঁজে। একটা মশা ঢুকবার জো থাকে না। তা একদিন দুজনার ঝগড়া হলো। বড় জেঠি রেগে মেগে কথা বন্ধ করে আগে বাগে নিজের দিকের মশারি ফেলে বেশ করে গুঁজে না খেয়ে শুয়ে পড়ল। ছোট জেঠি দুজনার কাজ একা সেরে শুতে এসে মশারি গুঁজে দেখে হাজারো মশা নাতি নাতনি ছটফট করছে। বড় জেঠি আশ্চর্য হয়ে বলছে, এ কেমনে হলো? আমার কাম আমি করছি, তবু মশা সেদোয় কি করে? ছোট তখন বুড়িকে তুলে খাইয়ে দাইয়ে মশারি ঝেড়ে ওদিকটা ফেলে দিলে পর সবাই ঘুমোলো। এসবই হলো গোড়ার গলদের গল্প। আর একটা বলি, সেটা বিদেশি গল্প। সেবার খুব ভালো ভুট্টার ফসল হলো। 4 জন গণ্যমান্য চাষি শহরে এসে বিক্রির ভালো ব্যবস্থা করে মনের আনন্দে সন্ধেটা খাওয়া দাওয়া, থিয়েটার, বায়োস্কোপ করে কাটিয়ে রাত 2টোয় হোটেলে ফিরে শোনে লিফটের তার পুড়ে দুটোই অচল। হেঁটে ওঠা ছাড়া উপায় নেই। ওদের ঘর এদিকে 40 তলায়।
একজন বলল, তাতে কি হয়েছে, আমরা 4 জন 4টে রোমাঞ্চকর গল্প বলেই তো এক একটাতে 10 তলা পার করে দিতে পারি। তাই ঠিক হলো। প্রথমজন রোমাঞ্চময় এক প্রেমের গল্প বলল, সহজেই 10 তলা পার। দ্বিতীয়জন চাঞ্চল্যকর একটা দুষ্কৃতিকারীদের গল্প বলে আরও 10 তলা কাবার করল। তৃতীয়জনও গা ছমছম করা এক ভূতের গল্প বলে 30 তলায় তুলে আনলো। এবার শেষের জন বলল, আমার গল্প খুবই ছোট এবং প্রেমের মতো রোমাঞ্চময়, খুন খারাপির মতো চাঞ্চল্যকর কিংবা ভূতের গল্পের মতো গা ছমছমে না হলেও একবার শুনলেই তোমাদের গায়ের সমস্ত রক্ত হিম হয়ে যাবে। শোনো তবে, চাবির গোছাটা একতলায় ফেলে এসেছি। আমিও তাই 35। যেমনি কানু ছাড়া কথা নেই, তেমনি বন্যা ছাড়া বিষয় নেই। অনেকে তো অনেক কিছু বলেছে, আসুন আমরা বন্যার ভালো দিকটা দেখবার চেষ্টা করি। মেনে নিচ্ছি 8 কোটির বেশি টাকার ফসল নষ্ট হয়েছে, বেশ কয়েক লক্ষ লোক গৃহহারা হয়েছে, কিছু গরু ছাগল মানুষের প্রাণ গেছে। এসবের ওপর দিয়ে ভালোর দিকটা দেখবার চেষ্টা করুন। খুব সহজ কাজ নয় অবশ্যই। কোন ভালো কাজটা সহজ বলুন? নিজের চোখে দেখলাম রেলের বাঁধের দুধারে বর্ধমান থেকে প্রায় গুসকরা অবধি সবুজ ধান ক্ষেত। তার 10 দিন পরে দেখলাম দুধারে উত্তাল মহাসাগর, মধ্যিখান দিয়ে সরু সাঁকোর ওপর ট্রেন চলছে। কিন্তু তলা বের করা নোংরা পুকুর ধুয়ে সাফ হয়ে এমনি টইটুম্বর যে সাগরের তলায় তলিয়ে গেছে। ওদিকে বড় জলকষ্ট। বৈশাখে অজয় নদীর উপর দিয়ে মুরগি হেঁটে পার হয়, এবার দেখা গেল দুটো অজয় নদী একটু আড়াআড়ি নেচে কুঁদে চলেছে। ভগবানের দেওয়া বৃষ্টি, সে কি একেবারে মন্দ হতে পারে? আমার মন্তব্য শুনে একজন সহযাত্রী বললেন, ভগবান কিসের, ডিডিসির দেওয়া জল বলুন। এই সর্বনাশ দেখে হয়তো সেখানকার কর্তাদের টনক নড়বে। আগে যেমন পরিকল্পনা ছিল সেই মতো আরও 6-7টা নতুন জলধার তৈরি হয়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ বাড়বে। ওইসব জলাধার তৈরি করতে আর বিদ্যুৎ সরবরাহ বাড়াতে হয়তো 1.5 লক্ষ গ্রামবাসীর অন্নসংস্থান হবে। আমার মনে হলো ওই ভালোর দিকটা আসলে আরও সুদূর প্রসারী। হাতে নাতে ওইসবের জন্য কাঁচা টাকা খরচ করতে হবে বলে সম্ভবত অন্যান্য সরকারি খাতে বাজে খরচ বন্ধ হবে। বিশেষ করে বেকার ভাতার জন্য অত টাকা লাগবে না। তাদের সবাইকে বাঁধ তৈরি আর জলাধার খোঁড়ার কাজে নিদেন 5-7 বছর তো নিয়োগ করে রাখা যাবে। অন্তত দ্বিতীয় হুগলি সেতুর অগ্রসরের গতিবেগকে যদি এসব জনহিতকর কাজের মান বলে ধরা যায়, কি ভালো হয় তাহলে বলুন তো। নইলে শেষটা যদি উত্তর ফরাসি দেশের বিষয়ে একটা বইতে যেমন পড়েছিলাম, আমাদেরও তেমনি অবস্থা হয়। সত্যি গল্প শুনুন তাহলে। অন্তত ওই সাংবাদিকের ডায়েরি যদি নির্ভরযোগ্য হয়। মার্কিনী সাহেব, তাকে উত্তর ফ্রান্সে পাঠালো কোনো আন্তর্জাতিক কল্যাণ সংস্থা থেকে, কারণ তাদের পরিসংখ্যান অনুসারে ওই জায়গায় বেকার ভাতার খরচ বছরে বছরে চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। সাহেব চারদিকে ঘুরে ফিরে একজন সভ্য ভাব্য এবং ওরই মধ্যে কিঞ্চিত অবস্থাপন্ন চেহারার বাসিন্দার বাড়িতে গিয়ে দেখল সে বেলা 10টার সময় গাছতলায় ইজি চেয়ারে বসে আপেল থেকে তৈরি একরকম উৎকৃষ্ট পানীয় বড় একটা জগ থেকে বড় একটা মগে ঢালছে আর রান্নাঘরের খোলা দরজা দিয়ে গিন্নির সঙ্গে হাসি ঠাট্টা করছে। চারদিকে রোস্ট মাংসের সুগন্ধে মম। আগন্তুককে দেখে মহা খুশি হয়ে তাকে বসিয়ে আর একটা মগে পানীয় ঢেলে লোকটি বলল, বাহ, এবার দেশ বিদেশের সরেস গল্প শোনা যাবে, বলুন কি করতে পারি। সাংবাদিক বললে, ভাবছি বেকার ভাতায় যার সংসার চলে তার এত খোশ মেজাজ কেন? লোকটি তো হেসেই খুন। তা হবে না কেন মশাই, আগে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খেটে যা মাইনে পেতাম, এখন নিজের এবং আমার পরিবারভুক্ত প্রতিপালিতদের মাথাপিছু বরাদ্দ ধরলে তার দেড়া দাঁড়াচ্ছে। গিন্নির আর একটা খোকা হলেই আমার আয় আরও বাড়বে, আর যদি যমজ হয় তবে তো কথাই নেই। আগে হলে কখনো বেলা 10টায় বন্ধুবান্ধবকে সাইডার খাওয়াতে পারতাম মশাই। সাংবাদিক তাজ্জব বনে গেল। কিন্তু কাগজে দেখলাম আপনাদের এখানকার মোটর গাড়ির কারখানাটা এতকাল বন্ধ থেকে নতুন মালিকানায় আবার খুলবে খুব শিগগির। তখন কি হবে? কি আবার হবে? আমরা দেশপ্রেমিক, দেশের যুবকরা চাকরি না পেলে দেশই দুর্বল হয়ে যাবে। আমি তাদের পথের কাঁটা হতে চাই নে, তাহলে আমার পাপ হবে। কারখানা খুললেই লাইন পড়বে। আহা, গরিব বেচারিরা কেন কষ্ট পাবে? আমি যেমন আছি তাতেই সন্তুষ্ট আছি। তাছাড়া ওই যে বললাম, গিন্নির খোকা হলেই ভাতা বাড়বে।
বেকার ভাতা বলতে অন্য প্রসঙ্গে চলে গেলাম। মোট কথা, আমাদের অমন পরোপকারে কাজ নেই। শুনুন বন্যার আরও গুণের কথা। কলকাতায় আমাদের একতলায় সব ঘরে 1 ফুট জল 3 দিন ছিল। যখন শেষ পর্যন্ত নেমে গেল তখন দেখা গেল সব জায়গায় 1 ইঞ্চি পুরু পলিমাটির পলেস্তরা। আমার এক ভাজের বাড়িতে দস্তুর মতো জৈব সার দেওয়া পলিমাটি। ওই মাটি যেখানেই পড়বে সেখানেই বীজ ছড়ালে লক লক করে ফসল বেড়ে উঠবে। ওই যে রেলপথের দুধারে উত্তাল সাগর দেখে এলাম, সেও তো গ্রাম গ্রামান্তর ধুয়ে সাফ করে জৈব সারে ভারাক্রান্ত হয়েই এসেছে। যখন শুকনো মাটি জলটাকে শুষে নেবে, বাকিটা দিয়ে নদী নালা পুকুর খালবিল ভরে থাকবে, তখন সব জায়গায় 1 ইঞ্চি পুরু সারযুক্ত পলিমাটির পলেস্তরা পড়ে থাকবে। সাদে সাহেবরা বীরভূমকে বাংলার চালের ভাঁড় নাম দিয়েছিল। তাছাড়া শিল্প সাহিত্যেরও কি কম লাভ হয়? ছাত্র জীবনে মনে হচ্ছে বসুমতী মাসিক পত্রিকায় একটা অবিস্মরণীয় ছবি দেখেছিলাম, বোধহয় দেবীপ্রসাদ রায়চৌধুরীর আঁকা। বানের জলে মায়ের দেহ ভেসে যাচ্ছে, তার বুকের ওপর বসে ছোট্ট ছেলে জল দেখে হাসছে। আর সাহিত্যিকরা গল্প যে কত অজস্র লিখেছেন, রবীন্দ্রনাথও বাদ যাননি তার ইয়ত্তা নেই। আমিও একটা লিখেছিলাম রবিবাসরীয়তে, সেটাই সংক্ষেপে বলি। অন্যগুলোর সাহিত্যিক মূল্য বেশি হলেও মন খারাপ হবার সম্ভাবনা আছে। শুনুন তবে। নায়কের পিসিমা হলেন দেশপ্রেমিকা। কখনো মনে হতো সদবা, সিঁদুর শাখা পরা, কখনো মনে হতো চিরকুমারী। বেশ কড়া মেজাজের, খুব ভালো ত্রাণকার্য পরিচালনা করতেন, গরম গরম বক্তৃতা দিতেন, দেশের জন্য অবিরাম খাটতেন, কবে দেশ স্বাধীন হবে তার জন্য দেশবাসীদের তৈরি করার উদ্দেশ্যে সকলকে বকাঝকা করতেন। তাই নিয়ে জোরালো প্রবন্ধাদি লিখতেন। মহিলাদের নেতা ছিলেন, সভা সমিতিতে ডাক পড়ত, জ্যোতির্ময়ী গাঙ্গুলির ক্লোজ সেকেন্ড ছিলেন। একা থাকতেন অতি দক্ষ এক দাসী আর অতুলনীয় এক বামুন ঠাকুরের হেফাজতে। তাদেরও বয়স হয়েছিল, পিসির যত্নের অভাব ছিল না। নায়কের প্রায়ই ডাক পড়ত। যতদিন পিসেমশাই ছিলেন তিনি অকুস্থলে গিয়ে সব লোমহর্ষণ তথ্যাদি সংগ্রহ করে আনতেন, গিন্নি লিখতেন। তার ভয়ে পিসেমশাই 1 পা নড়তে পারতেন না। বেচারির 2টি মাত্র শখ। 1 হলো খবরের কাগজে উনিও লিখবেন, তা গিন্নি কিছুতেই দেবেন না। 2 হলো শখের রান্না রাঁধবেন, তা গিন্নির পেয়ারের বামুন ঠাকুরুন রান্নাঘরে ঢুকতেই দেবে না। এরপর ঘাটালে বড় বন্যা হয়ে চারদিক ছারখার হলো। পত্রপাঠ পিসেমশাইকে তার ঘোর অনিচ্ছা সত্ত্বেও একটা ছোট নৌকোতে চাপিয়ে পিসিমা রওনা করিয়ে দিলেন। সেই যে গেলেন পিসেমশাই, আর ফিরলেন না। অনেক খোঁজ খবর করেও তার পাত্তা পাওয়া গেল না। শোকসভা হলো, প্রমাণের অভাবে শ্রাদ্ধটাদ্ধ হলো না। পিসিমা কুমারী সাজলেন। যদি বেঁচে থাকে তাই বিধবা তো আর সাজা যায় না। সব কিছু পিসিমার নামেই ছিল, কাজেই কোনো অসুবিধা হলো না। পিসিমা দেশের কাজ ও খবরের কাগজের লেখা চালিয়ে যেতে লাগলেন। একমাত্র তফাৎ হলো পিসেমশার বদলে নায়ককে তথ্য সংগ্রহের কাজে লাগানো হলো। সেই পিসির উত্তরাধিকারী। তাছাড়া ওই বামুন ঠাকুরুন বহুদিন হলো গত হয়েছিল, তার জায়গায় পিসেমশার অন্তর্ধানের বছর 2 বাদে বর্তমান রত্নটি বহাল হয়েছে। তারপর বহু বছর কেটে গেছে, দেশ স্বাধীন হয়েছে, পিসিমা তাম্রপত্র পেয়েছেন, এখনও নানা রকম নারী কল্যাণের কাজ করেন। এর মধ্যে হঠাৎ নায়ককে ডেকে পাঠালেন। ভালো খাবারের লোভে তাকে ডাকলেই আসে। গিয়ে দেখে পিসিমা শাঁখা সিঁদুর পরে রাগত মুখে বসে আছেন। ওকে দেখেই বললেন, তোর পিসেকে খুঁজে বের কর। সে বেঁচে আছে চিরকাল সন্দেহ করেছি, এবার তার প্রমাণ পেলাম। এই দেখ, পরশুদিন সাপ্তাহিক তাদের গত 4টে সংখ্যা পাঠিয়েছে। তাতে দেশপ্রেমিকার দিনলিপি বেনামায় হলেও ওটা আমার জীবনী ছাড়া কিছু নয়, এবং তোর পিসে ছাড়া কেউ অনেক কথা লিখতে পারে না। আর 1 কিস্তিতে শেষ হবে, সেটাতেই আমার সবচেয়ে আপত্তি। এবার ফেল করলে আর আসিস না। মোট কথা নায়ক আতান্তরে পড়ল। সম্পাদক তাকে খেদিয়ে দিল, অন্য কর্মীরা নাকি কিছু জানে না। রাতে শুয়ে সেই কথাই ভাবছে। হঠাৎ পাশের ঘরে চাপা হাসি শুনে উঠে গিয়ে দেখে বামুন ঠাকুর মোমবাতি জেলে ডায়েরি লিখছে আর খুব হাসছে। অমনি নায়কের কাছে সব ফর্সা হয়ে গেল। বামুন ঠাকুরকে চেপে ধরে তার ঘন দাড়ি সরিয়ে দেখল, হ্যাঁ ঠিক, স্পষ্ট খরগোশের কামড়ের দাগ, যা হলো পিসেকে শনাক্ত করার একমাত্র চিহ্ন। তার হাত থেকে পাণ্ডুলিপি ছিনিয়ে নিতেই পিসের কি কাকুতি মিনতি, নিসনে বাপ, এইটি বেরিয়ে গেলেই ধরা দেব, তুই ধরিয়ে দিস। তোর পিসির সেবা করব বলেই না 12 বছর চাকর সেজে আছি। ভালোই আছি, মাইনে দেয়, খোসামত করে এটা ওটা রাধায়, আগে বিড়ির পয়সাটা পর্যন্ত দিত না, সোমবার ধরিয়ে দিস। তাই হলো শেষ পর্যন্ত। কিন্তু গল্পের সমাপ্তিটা একটু বদলে দিলাম।
পিসের পরিচয় পেয়ে পিসি পায়ে পড়ে ক্ষমা চাইলেন। বয়স হয়েছে আর দেশ সেবা ভালোও লাগে না, তাছাড়া বন্যার কারণ ও প্রতিকার নাম দিয়ে একটা বই শুরু করেছেন, তার তথ্য সরবরাহ করতে হবে। এ কাজে পিসেমশাই বেশি দক্ষ। নায়কের খবরে বড় ভুলভাল থাকে। অবশ্যই সেটা হওয়াই স্বাভাবিক, কারণ নায়ক যেত অকুস্থলে আর পিসেমশাই শটাং কাগজের অফিসে গিয়ে স্বয়ং সংবাদ সম্পাদকের শরণাপন্ন হতেন। সে লোকটি ওর ভগ্নিপতি। নায়কও নিশ্চিন্ত মনে ও বাড়ি যাতায়াত করে, কারণ পিসেমশাই এখনও হেড কুক। এই গল্পটিও বন্যার পরোক্ষ ফল বলতে পারেন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org